हे गाइस वेलकम बैक टू माई चैनल। তোমরা যারা আমার বোনমাউথ ট্যুরের ফার্স্ট ডে ট্রিপটার ব্লগ দেখে নিয়েছো তারা আজকের এই ব্লগটাকে বুঝতেই পারবে। এটা হচ্ছে ডে 2 এর ব্লগটা। যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কিন্তু ডে 1 এর ব্লগটা দেখে নিও। আর ডে 2 এর ব্লগটা কিন্তু তোমরা পুরো এন্ড অবধি দেখো, কারণ আজকে আমরা দারুণ দারুণ জায়গায় ঘুরবো এবং সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ডে 2তে আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ট্রেন ধরে চলে এসেছি ডার্ডেল ডোর ঘুরতে। তো ডার্ডেল ডোর যাওয়ার যে রাস্তাটা, তোমাদের যতই গাড়ি থাকুক যাই থাকুক না কেন তোমাদেরকে কিন্তু ট্রেক করতেই হবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। আমরাও প্রথমে ভেবেছিলাম যে বাচ্চা নিয়ে কিভাবে যাব, কারণ 6 বছর আগে যখন আমি ইউকেতে থাকতাম তখন আমি আর অর্পণ কিন্তু ডার্ডেল ডোর ঘুরে গেছি। তো আমরা জানতাম রাস্তাটা কেমন, কারণ এই রাস্তাটা দিয়ে হাঁটা ছাড়া কোনো অপশান নেই। বাট তবুও আমরা রিস্ক নিয়েছিলাম, কারণ আমাদের কাছে একটা স্মল বাগ্গি ছিল। যদি আমার মেয়েকে আমাদের কোলেও নিয়ে যেতে হতো তো অসুবিধা ছিল না, আমরা ওকে কোলে নিয়ে বা হাঁটিয়ে ছোটো বাগ্গিটাকে ফোল্ড করে চলে যেতে পারবো, সেই জন্যই আমরা রিস্ক নিয়ে এসেছিলাম। তোমরা যদি ছোট বাচ্চা নিয়ে আসতে চাও তাহলে একটু ভেবে চিনতে এসো। যদি তোমরা এইটা নিয়ে ক্যাপেবল না থাকো তাহলে কিন্তু ডার্ডেল ডোরের প্ল্যান তোমাদের একদমই করা উচিত নয়, কারণ এখানে তোমাকে গাড়ি করে এলেও গাড়ি পার্কিং থেকে কিন্তু প্রায় 40 মিনিটস হাঁটতে হবে, এবং যেটা কিন্তু একটা পাহাড়ের রাস্তা। দেখতেই পাচ্ছ সমুদ্রটা কতটা নিচে আর আমরাও কতটা ওপরে আছি এখন। আমি কিন্তু এই ওপর থেকে এখন ভিডিওটা করছি, বাট তোমাদের সাথে আমি পুরো যখন ভিডিওটা দেখাবো বুঝতে পারবে আমরা কিন্তু এতটা রাস্তা এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে নিচে গেছি এবং আমার মেয়েকে নিয়েই গেছি। তো থ্যাংক গড কি আমার মেয়েকে ছোটো থেকে আমরা এত ট্রাভেল করিয়েছি যে ও সব রকম জায়গায় হাঁটা হোক বা চুপচাপ বসে থাকা হোক সব কিছুই ও আমাদের কথা মতো করে। তো প্রথমে নামার সময় আমরা জানতাম যে নামার সময় বাগ্গিটাকে নিয়ে নিচে নেমে যাওয়াটা খুব একটা প্রবলেমের হবে না, তাই ওকে বাগ্গিতে বসিয়ে আমরা যতটা রাস্তা হাঁটা যায় ততটা রাস্তা ওকে বাগ্গিতে বসিয়ে নিয়ে গেছিলাম, কারণ তারপরে কিন্তু বেশ সিঁড়ি রয়েছে। তোমাকে প্রায় 100-150 সিঁড়ি তোমায় নামতে হবে, এবং সেগুলো কিন্তু পাহাড়ের মাঝে কেটে কেটে বানানো সিঁড়ি, সেগুলোতে ধরার কোনো সেরম জায়গা নেই, খুব একটু স্টিফ রয়েছে। তো সেখানে কিন্তু ওকে আমাদের হাঁটিয়ে নিয়ে যেতে হবে বা কোলে করে নিয়ে যেতে হবে। তাই যতটা সুন্দর দৃশ্য দেখছো ততটাই কিন্তু হার্ড এই জায়গাটাতে পৌঁছানো, বাট জায়গাটাতে পৌঁছালে তোমরা বুঝবে যে এত সুন্দর যে এই জার্নিটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এই সিঁড়ি দিয়ে লোকজন নিচে নেমে যাচ্ছে, আমরাও এবার এই সিঁড়ি দিয়ে নিচে নামবো। তো বাগি করে একটা মিডিল পোর্শন অবধি আমরা চলে এসেছি। এই জায়গাটা থেকেও ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ এরপর অনেকটা লম্বা সিঁড়ি আমাদের নামতে হবে এবং এই জায়গাটা দেখতেও এত সুন্দর লাগছিল। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফটো ভিডিও তুলে নিলাম। এরপর আহানাকে নিয়ে আমরা চলে এসেছি সিঁড়ি দিয়ে একদম নিচে। সিঁড়ি দিয়ে নামার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের সবার হাতে জিনিস ছিল এবং আমি কোনো রিস্ক নিতে চাইনি বাচ্চাকে নিয়ে, সেজন্য ওই মুহূর্তের কোনো ভিডিও আমার কাছে নেই। বাট এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম জলের সামনে চলে এসেছি, মানে ওই ওপর থেকে হেঁটে আসছিলাম, হেঁটে কিন্তু একদম আমরা সমুদ্রে নেমে চলে এসেছি। আর আজকে আমাদের প্ল্যান ছিল যে এখানে এসে একদম ফুল অন সমুদ্রটাকে এনজয় করব, তাই আমরা ড্রেসও নিয়ে এসেছিলাম। এখানে তোমরা ছোট টেন্ট নিয়ে আসতে পারো যেটাতে করে তোমরা নিজেদের ড্রেস চেঞ্জ করতে পারো। আদারওয়াইজ এখানে তোমরা যদি চাও যে এরকম ভেজা জামা কাপড় পরেই ওপরে যাবে তো তোমাদেরকে কিন্তু অনেকটা ওপর অবধি যেতে হবে, তারপরে গিয়ে টয়লেট পাওয়া যাবে। আদারওয়াইজ নিচে কিন্তু কোনো টয়লেট বা কিছুরই ফ্যাসিলিটিস নেই। সো আমাদের কাছে এরকম ছোট একটা টেন্ট ছিল যেটার মধ্যে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করব বলে নিয়ে এসেছিলাম, কারণ আমরা বোনমাউথে হোটেলের কাছেই আমাদের বিচ ছিল, বাট সেটাতে এনজয় না করে আমরা ডার্ডেল ডোরটা যেহেতু ঘুরতে এসেছি তো ডার্ডেল ডোরের বিচটাই আমরা ভেবেছিলাম এনজয় করব। এবং এটা যেহেতু পেবল বিচ তো এখানে দাঁড়ানোটা অনেক ইজি, কারণ স্যান্ড বিচের মধ্যে পায়ের নিচ থেকে বালিগুলো সরে যায় খুব ইজিলি, তখন বাচ্চারা দাঁড়াতে পারে না, ভয় পায়। তো আজকের এই বিচে এসে দেখতে পাচ্ছ আহানা কত এনজয় করছে। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, বাট সানি ডে ছিল তাই খুব একটা কষ্ট হচ্ছিল না। আহানা প্রথমে আমার সঙ্গে গেছে জলে, তারপর আবার ওর বাবার সঙ্গে গেছে এবং শেষে ও এসে কাঁপছে তুমি দেখো, তবুও জলের ধারে এসে বসে রয়েছে, কারণ ওর ভীষণ মজা লাগছে। আমরা ওকে বলছি চলো সরে যাই অন্য জায়গায় যাই, কিন্তু ও যাবে না, কারণ ওর ঠান্ডা লাগলে ওর পা কাঁপছে, কিন্তু তবুও ও মজা পাচ্ছে এই জলে এনজয় করতে।
তো তারপরে অনেকটা সময় আমি আর আহানা এখানে বসেছিলাম, কারণ দুজনে মিলে আমরা জলে যেতে পারছিলাম না, কারণ আমাদের কাছে ক্যামেরা, ফোন সব কিছুই ছিল। তো একবার ওর বাবা ওকে নিয়ে নিয়ে জলে যাচ্ছে, আবার ওর বাবা উঠে এলে আমি যাচ্ছি, এরকমভাবে ওকেও নিয়ে যাচ্ছি, আমরা সিঙ্গেলভাবেও এনজয় করছি। তো এরকমভাবে প্রায় 1 ঘন্টা আহানা কিন্তু এই জলে ছিল, এবং জলটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। আমরা বেশ ভয়ই পাচ্ছিলাম কি আহানার ঠান্ডা লেগে না যায়। বাট বাচ্চাদেরকে বলে না, তোমরা সমস্ত সিচুয়েশনের সাথে যদি অ্যাডজাস্ট করতে শেখাও, ওরাও কিন্তু ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং ওদের বডিও কিন্তু সেইভাবেই আস্তে আস্তে ইমিউনিটি গ্রো করতে স্টার্ট করে। তাই ট্রাভেল কিন্তু এটার জন্য খুব একটা বড় পার্ট, যে বাচ্চাদেরকে যদি ট্রাভেল করানো হয় তাহলে ওরা অনেক কিছু অ্যাডজাস্ট করতে শেখে, এবং ওদের বডিও কিন্তু অনেক বেশি ইমিউনিটি তৈরি করতে শেখে। আমি তো ভেবেইছিলাম যে এই এত ঠান্ডা জলেও এতক্ষণ ধরে বসে রয়েছে, যেতে চাইছে না, তো হয়তো ঠান্ডা লেগেই যাবে, শরীর না খারাপ হয়। যদিও আমার কাছে সমস্ত মেডিসিনস ছিল, স্টিল ওর মানে গড গ্রেস যে কিছু হয়নি। এবং এখানে দেখতেই পাচ্ছ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখানে বিচে এরকমভাবে এনজয় করার জন্য এসেছে, এবং বিচটা কিন্তু ভর্তি লোকে। আমি মানে আগে যখন এসেছিলাম তখন এত ভিড় দেখিনি, বাট এখন যেহেতু সামারে এসেছিলাম তো প্রচুর লোকের ভিড়, এবং সবাই এখানে বেশ মজা করে স্নান করছে, খেলাধুলো করছে, সব কিছুই। তো স্নান টান করে উঠে আমি আহানাকে বেশ ভালো মোটা একটা জামা পরিয়ে দিয়েছি, কারণ হাওয়াও দিচ্ছিল রোদের মধ্যে, আর অনেকক্ষণ ঠান্ডা জায়গায় ছিল ও, তাই ওর বডিটা যাতে একটু হিট পায় সেজন্য আমি ওকে আবার একটু মোটা জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এই জামাটা এমনই একটা ড্রেস যেটা পরে ও কিন্তু বালিতে হোক বা বিচে হোক যে কোনো জায়গায় বসে খেলতে পারে, ওর ড্রেসটা নোংরা হবে না, কিন্তু ভেতর থেকে ও একটা গরম ফিল পাবে। আর আমি ওর জন্য খাবার দাবারও নিয়ে এসেছিলাম, কারণ এত জলে ঝাপাঝাপির পর ওর খিদে তো পাবেই, তো নিচেই ওকে খাইয়ে দিয়েছিলাম। এইবার ছিল আসল চ্যালেঞ্জ, যে ওপরে ওঠাটা, কারণ এতগুলো সিঁড়ি আমরা নেমে তো চলে এসেছি, কিন্তু ওঠাটা কিন্তু সব থেকে বেশি কষ্টকর। বাট আমি কি বলবো তোমাদেরকে, যে আমার মেয়ে এমন মানে একটা ম্যাজিক দেখালো, যে ও সারাটা রাস্তা পুরো সিঁড়িটা কষ্ট করে একা একা উঠেছে। ইভেন ওকে কোলে নিতে গেলে ও উল্টে কান্না করেছে যে আমি কোলে চাপবো না, কারণ ও সব লোককে দেখছে সিঁড়ি দিয়ে উঠতে। তো আমার ভীষণ ভয় লাগছিল যে যদি পড়ে যায়, তো আমি ওকে ধরতে গেলেও ও ধরতে দিচ্ছিল না, তবুও আমি ওর পেছনে পেছনে একদম ছিলাম। আর যখন আমরা ওখানে পৌঁছাই তখন অর্পণের দুজন ফ্রেন্ডের সাথেও আমাদের দেখা হয়ে গেছিলো। সো ওপরে ওঠার সময় আমাদের ব্যাগপত্র, স্ট্রলার অনেক কিছুই ছিল, সব নিয়ে বাচ্চা নিয়ে কিভাবে উঠবো খুব একটা চিন্তায় আমরা ছিলাম। বাট বলে না যে ভগবান তোমাদেরকে দেখে, যে তোমরা সত্যি করেই ভালোবাসো ঘুরতে, দেখবে সিচুয়েশান ঠিক তোমাদেরকে ম্যানেজ করে চলেই আসবে, যে এমনভাবে তোমরা ঠিক ঘুরেও চলে আসবে, কোনো অসুবিধা হবে না। সো ওই দাদাগুলো আর অর্পণ মিলে স্ট্রলার অ্যান্ড ব্যাগপত্র নিয়ে তো ওপরে উঠে গেছিলো, আর আমি আর মেয়ে আস্তে 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 ওপরে উঠেছি। এবং আমি ভাবছিলাম মেয়েকে আমায় হয়তো পুরোটা কোলে নিতে হবে, বাট একটা মুহূর্ত আমাকে ওকে কোলে নিতে হয়নি। এবং রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই মানে আনইভেন রাস্তা, এবং পুরো খাড়ায় সিঁড়ি ছিল, এই পুরো সিঁড়িটা ও একা উঠেছে, এবং এই পুরো আনইভেন রাস্তাটা বেশ মানে হাই ছিল, উঠতে আমারই কষ্ট হচ্ছিল, সেখানে কিন্তু ও খুব মজা করে ওপরে উঠেছে, বিভিন্ন ভিউ এনজয় করেছে। আমি মাঝে মাঝে ওকে নিয়ে একটু একটু ব্রেক নিচ্ছিলাম, কারণ যাতে ও একটু হাঁপিয়ে না যায়, রিল্যাক্স করতে করতে আস্তে আস্তে আমরা ওপরে উঠতে পারি। তো উঠে আমার এত জল তেষ্টা পেয়েছিল, তো ওখান থেকে একটা জলের বোতল কিনলাম। জলের বোতলটা প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু খুব সুন্দর কিউট একটা কাগজের বক্সে জলের বোতল ছিল। আর একটা ক্যাফেও পেয়ে গেলাম, তো ক্যাফেতে এসে আহানাকে একটা অরেঞ্জ জুস কিনে দিলাম, কারণ ও এতটা রাস্তা ওপরে উঠে এসছে, তো তার জন্য ভাবলাম ওকে একটু অরেঞ্জ জুসটা দিই, যাতে ও খেয়ে হাইড্রেটেড থাকতে পারে। তারপর আমরা ট্রেন ধরে ফিরে চলে এসেছি আবার বনমাউতে হোটেলে ঢুকে একটু জাস্ট জিনিসপত্রগুলো রেখে দিলাম, কারণ পুরো ভেজা জামা কাপড়গুলো আমাদের সঙ্গে ছিল। এবার আমরা একটা সিটি ট্যুর বাস বুক করে নিয়েছিলাম, এই বাসটায় করে আমরা বনমাউতের আশেপাশের এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখলাম আজকে। এবং সন্ধেবেলা হতে হতে কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছিল, এখানে খুব সুন্দর কিউট কিউট ক্যাফে ছিল। আর বিচে তো আমরা আজকে বসে অনেকটা সময় স্পেন্ড করব ভেবেইছিলাম, সেই জন্য আমরা দূরের স্পটগুলোকে আগে সকাল থেকে কাভার করে নিয়েছি। এবং আমাদের হোটেল থেকে বিচ জাস্ট 5 মিনিট থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, সেজন্য আমরা ভেবেছিলাম যে আগে সিটি ট্যুরটা একটু করে নিই, তারপর গিয়ে আমরা বিচে বসে চিল করব।
তো আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফে, অনেক সুন্দর সুন্দর পার্ক, এগুলো একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম। জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সুন্দর জায়গাটা, ছিমছাম, এবং মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার এরকম ধরনের প্লেস খুবই ভালো লাগে। আর এখানে দেখার জন্য একটা খুব ভালো জায়গা রয়েছে, সেটা হচ্ছে বোনমাউথ অবজারভিং আই, যেটা তোমরা লন্ডন আইতে যেরকম, তোমরা যদি লন্ডনে এসে থাকো বা দেখে থাকো, লন্ডন আইতে চেপে যেরকম আমরা পুরো লন্ডন শহরটাকে ওপর থেকে দেখতে পাই, সেরকমই এখানে বোনমাউথেও রয়েছে বোনমাউথ অবজারভিং আই। তো এটাতে কিন্তু তোমরা অবশ্যই চেপে একবার দেখতে পারো। এখান থেকে সিটি ভিউটা খুব সুন্দর লাগে। তো আমি যেদিন প্রথম বোনমাউথে এলাম সেদিন ঢোকার সময়তেই আমি এটা দেখেছিলাম, বাট আমি একটা সঠিক সময়ের অপেক্ষা করছিলাম যেই সময়তে আমি এটাতে চাপবো এবং সুন্দর ভিউ দেখতে পাবো। তো সেই জন্য আমি গোল্ডেন আওয়ারে বিকেলবেলায় এখন চলে এসেছি এই বোনমাউথ আইতে চাপার জন্য। সো এখানে কিন্তু আবার একটু টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে, কারণ একটু ওয়েটিং রয়েছে। এইটা আমরা দেখো এখন টিকিট কেটে নিয়েছি এবং লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর আহানা তো খালি চাইছে যে এটার ওপর চেপে যাই, কিন্তু ওকে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে একটুখানি ওকে এন্টারটেন করছি যাতে ও বোর না ফিল করে, এবং ওকে বলছি যে এর ওপরে উঠলে কীরকম মজা হবে। তো আমাদের যখন অপশান আসবে তখন আমরা উঠতে পারবো, তার জন্য আমাদেরকে তো একটুখানি দাঁড়িয়ে থাকতেই হবে। তো ট্রাভেল দেখো বাচ্চাদেরকে কত কিছু শেখায়, যে পেশেন্সলি ওয়েট করাটাও কিন্তু ওকে এখানে আমরা শেখাতে পারলাম, যে তোমার যখন টার্ন আসবে তখনই তুমি চাপতে পারবে, তার আগে কিন্তু নয়। এই গোল্ডেন আওয়ারে দেখো ওপর থেকে তোমাদেরকে পুরো ভিউটা শেয়ার করছি বোনমাউথের। পাশেই যে বিচটা আর বোনমাউথ পিয়ার দেখতে পাওয়া যাচ্ছে, কি অসাধারণ লাগছে। আর এই সময় এত পাখি উঠছে নিচ থেকে, আহানা তো দেখে ভীষণ খুশি হয়েছে আর আমাদেরও দারুণ লাগছিল। এক পাশে পুরো সিটির ভিউ আর এক পাশে পুরো সমুদ্রের ভিউ। সমুদ্রের ভিউটাতে এখন গোল্ডেন লাইটটা পড়েছে বলে এত সুন্দর লাগছিল, চোখে দেখে যে কি মুগ্ধ লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি বোনমাউথ ঘোরার প্ল্যান করো তাহলে অবশ্যই কিন্তু এটাকে একবার এক্সপ্লোর করে দেখো। এটার টিকিট বাচ্চাদের জন্য 8 পাউন্ড আর বড়দের জন্য 10 পাউন্ড। আর এটা সারাদিনই প্রায় খোলা থাকে। তো তোমরা নিজেদের মতো টাইমে এসে টিকিট কেটে এখানে একবার চেপে কিন্তু অবশ্যই দেখে যেও, তোমাদের দারুণ লাগবে। এইবার আমরা চলে যাচ্ছি পিয়ারের দিকে, কারণ আমরা পিয়ারটা একবারও ঘুরে দেখিনি। আমাদের হোটেল থেকে এত কাছে, তবু আমরা দূরে দূরে জায়গাগুলো সব ঘুরে নিয়েছি, কিন্তু এখানকার পিয়ারে একবারও ঘুরে দেখা হয়নি। সো এখন আমরা চলে যাচ্ছি। আহানাও দেখো সারাদিন এত ঘুরেছে, এত মানে হাঁটাহাঁটি করেছে, আমরা ভেবেছিলাম হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু ওর চোখে এখনও ঘুম নেই এবং প্রচণ্ড এনার্জেটিকভাবে ঘোরাঘুরি করছে। আমাদের মানে নিজেদের হাঁপানি লেগে যাচ্ছে, কিন্তু ওর কিন্তু দেখছি এনার্জির কোনো শেষ নেই। তো ঘুরতে এলে ও কিন্তু একদম ফুল অন এনজয় করে, মানে শুরু থেকে শেষ অবধি। যতক্ষণ না আমরা বাড়িতে গিয়ে একসাথে ঘুমাই ততক্ষণ কিন্তু ওরও দেখি কোনো ঘুম পায় না। ও সারাদিন হলে সারাদিন এরকমভাবেই চলতে থাকে, ঘুরতে থাকে। শুধু ওকে টাইম টু টাইম আমি খাবারটা দিয়ে দিই এবং ওর ড্রেস পোশাকটা আমি একটু ঠিকঠাকভাবে পরিয়ে দিই যাতে ওর ঠান্ডাটা লেগে না যায়, কারণ যখন প্রচণ্ড হাওয়া দেয় তখন আমি চাই যে ওর ঠান্ডাটা লেগে না যাক, সেজন্য ওকে চটপট আমি মোটা জামা কাপড় পরিয়ে দিই। আর আমি সবসময় চেষ্টা করি ওর খাওয়া দাওয়াটা যেন যেভাবেই হোক ঠিক সময় হয়ে যায়, কারণ বাচ্চারা যদি নিজেদের খাওয়া দাওয়াটা ঠিক সময় না পায় তাহলেই ওদের এনার্জি লস হয়ে যায় এবং তারপরে ওরা ভীষণ ক্র্যাঙ্কি হয়ে যায়। এই পিয়ারের ওপর থেকে জাস্ট সমুদ্রের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। একে তো সূর্যটা এই সময় ডুবছে আর তারপরে সমুদ্রের জলের ওপর পাখিগুলো এরকমভাবে খেলা করছে, সব মিলে যে কি অসাধারণ দৃশ্য, মানে কি বলবো। আমি এখানে ব্রাইটনেও ঘুরতে গেছি, কিন্তু ব্রাইটনের থেকেও আমার ভীষণ বেশি ভালো লেগেছে এই বোনমাউথ পিয়ারটা। এবং এই বোনমাউথের সমুদ্রটা যেন আমার মনে হলো বেশি উত্তাল, যেহেতু ব্রাইটনে তোমার পেবলস বিচ, তাই ওটার একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে। আর বোনমাউথে কিন্তু তোমার স্যান্ড বিচ, তাই এখানে সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। তো সব মিলে আমার তো মানে আজকের দিনটা দারুণ।
তোমরা যদি কেউ লন্ডনের আশেপাশে কোনো ওয়ান ডে ট্রিপ বা জাস্ট উইকেন্ড ট্রিপে বিচ ঘুরতে আসার প্ল্যান করবে মনে করো, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো যে এই জায়গাটা একবার হলেও এসে ঘুরে যেও। কারণ অনেকেই দেখেছি লন্ডন থেকে ব্রাইটনটা খুব তাড়াতাড়ি বলে ঘুরতে চলে যায়, বাট ব্রাইটনের থেকেও যদি তোমরা এই জায়গাটায় আসো, এখানে করার জন্য অনেক কিছু রয়েছে এবং এনজয় তোমরা অনেক বেশি করতে পারবে। সো এবার যেরকম বলেছিলাম তোমাদেরকে, বিচে চলে এসেছি, একটা ওয়াইন নিয়ে নিয়েছি এবং আহানারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তোমাদেরকে বললাম আমি ওর খাবারের জন্য কখনো কম্প্রোমাইজ করি না। আমার ব্যাগে আর কিছু থাক না থাক, ওর খাবার আর ওর জামা কাপড়, ওর ডায়পার আর টিস্যু, এগুলো কিন্তু আমার ব্যাগে অলওয়েজ থাকে। কারণ মা হওয়ার আগে শুধু থাকতো ক্যামেরা, ফোন, এগুলো, এখন থাকে ক্যামেরা, ফোনের সাথেও ওর সমস্ত সরঞ্জাম। সো আমি ওকে টাইম টু টাইম ওর নিজের খাবারগুলো দিয়ে দিই, যাতে ও অনেকটা বসে এনজয় করতে পারে। সো আমরা নিয়ে নিয়েছিলাম একটা ওয়াইন, আর ওর জন্য নিয়ে নিয়েছিলাম একটা জুস, আর সাথে ওকে দিয়ে দিয়েছিলাম ওর জন্য কিছু রেখেছিলাম যে স্ন্যাক্সগুলো, সেটা। তো বসে বসে বিচের ভিউ এনজয় করতে করতে স্ন্যাক্সগুলোও খাচ্ছিল। আর আমরা যেহেতু ড্রিঙ্ক করছিলাম, ওয়াইন খাচ্ছিলাম, তাই ও যদি ভাবে যে আমাকে কিছু দিচ্ছি না, সেটার জন্য ওর মন যদি খারাপ হয়, সেজন্য আমরা ওর জন্য অরেঞ্জ জুস নিয়ে নিয়েছিলাম, যাতে ও আমাদের সাথে বসে এনজয় করতে পারে। তোমরা অনেকেই হয়তো দেখে বলবে বাচ্চার সাথে বসে কেন তোমরা ড্রিঙ্ক করছো। তো আমরা যেহেতু এখানে একাই থাকি, আমাদের এখানে আর কোনো কেউ নেই, তো আমরা চাই যে ওকে সমস্ত কিছুই নর্মালভাবে দেখানোর, নর্মালভাবে করার। ওকে হাইড করে লুকিয়ে আমরা কোনো কিছুই করি না, এবং ওর সামনে কোনো কিছু করলে ও যাতে সেখানে এরকম ফিল না করে যে ওকে আমরা সেটা থেকে বঞ্চিত করছি, সেজন্য আমরা ওর মতো করে কিছুটা প্ল্যান বানাই। তাই ওর জন্য আমরা আলাদা করে আগে থেকেই ড্রিঙ্ক কিনে রেখেছিলাম, যাতে ওকে সেটা আমরা দিতে পারি। এবং ওর জন্য আমরা এমন একটা জায়গায় বিচে এসে বসেছি, যার সামনে কিন্তু দেখো এরকম বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এই প্লে এরিয়াটাতে এসে ও কী মজা না পেয়েছে কি বলবো। কারণ এই প্লে এরিয়াটার ঠিক সামনেই রয়েছে বিচটা, যেখানে আমি আর অর্পণ দুজনে বসে আছি, আর ওকে এই গাড়িগুলোতে আমরা চাপিয়েছি এবং ও ভীষণ মজা করছে। আমরাও আমাদের মতো মজা করতে পারছি এবং ও ওদের মতো মজা করতে পারছে। তো তোমাদেরকে এই জন্যই বললাম যে তোমরা যদি বোনমাউথে আসো এবং তোমাদের সাথে যদি বাচ্চা থাকে, শুধু বোনমাউথ সিটি ট্যুর করো, তাহলেও কিন্তু তোমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, এনজয় করতে পারবে। বাচ্চাদেরকে নিয়ে এনজয় করার জন্য এটা কিন্তু একটা আদর্শ জায়গা আমার মনে হয়েছে। কারণ আমরা এখানে নিজেদের মতো পুরো এনজয় করতে পেরেছি, এবং আহানাও কিন্তু পুরো নিজের সারাটা দিন থেকে রাত অবধি ভীষণ এনজয় করতে পেরেছি। যেমন সমুদ্র এনজয় করতে পেরেছি, সেরকমই হোটেলটার ভিউটা এবং হোটেলটার ভেতরটাও খুবই সুন্দর। এবং সাথে আমাদের এই বিচের জায়গাটাও তুমি দেখো, সামনে রাত্রির অন্ধকার হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের এই প্লে এরিয়াটা ওপেন রয়েছে। তো আহানা অনেকটা সময় এই প্লে এরিয়াতে কাটিয়েছে, আর আমরা এখানে বসে বসে নাইটে রাত্রির হওয়ার পুরো ভিউটা দেখলাম। এখন প্রায় রাত্রির 10:30 11টা বাজছে। তো সব কিছুই প্রায় আস্তে আস্তেই বন্ধ হয়ে গেছে, শুধু বিচের ওপরে যে বার বা পাবগুলো রয়েছে সেগুলো খোলা ছিল। আমরা ওপেন বিচেই বসেছিলাম, তারপর রাতে ফিরে এলাম, কারণ সকালেই আমাদের ফিরে যাওয়ার ছিল। সো সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি। আহানা দেখো এখন সবসময় একা একা সব কিছু করবে বলে একদম ব্যস্ত থাকে। আমরা যে হোটেলটায় ছিলাম, এই হোটেলটা অসাধারণ, কারণ বাচ্চাকে নিয়ে থাকার জন্য কিচেনটা খুবই দরকার ছিল। আর আমরা এয়ারবিএনবি কিন্তু বুক করিনি, আমরা এটা হোটেলেই ছিলাম, কিন্তু এখানে একটা কিচেন ছিল, যেটার জন্য আমরা বাচ্চাদের জন্য খাবার বানানো, বাচ্চার সমস্ত খাবার স্টোর করে রাখা, সব কিছু করতে পেরেছিলাম। তাই ভাবলাম হোটেলটারও একটু ভিডিও করে নিই, যাতে তোমাদেরকে শেয়ার করতে পারি। তোমরা আমার পার্ট 1টা দেখে থাকলে হোটেলের ভেতরের ভিডিওটাও তোমরা সেখানে দেখে থাকবে, অবশ্যই সেটা চেক করে দেখো। এবং যদি তোমরা কেউ বাচ্চা নিয়ে যেতে চাও এবং এরম হোটেলের খোঁজ করো, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করেও বুকিং করতে পারো, বা অনলাইনেও তোমরা বুক করে চলে যেতে পারো কিন্তু হোটেলটাতে। হোটেলটা কিন্তু অসাধারণ, ভিউও খুব সুন্দর, বিচ থেকে জাস্ট 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, এবং এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। সো এখন আমরা বাড়ি যাওয়ার সময় ওই পিয়ারের ধার দিয়ে যে রাস্তাটা, সেখান দিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের বাসের টাইম ছিল আরও 1 ঘন্টা পরে। সো হোটেল চেক আউটের পর আমরা এখানে আজকে এত সুন্দর ওয়েদারে এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে একটু এনজয় করছিলাম। আর আহানা দেখো কি খুশি হয়েছে, ওকে তো দাঁড় করানোই যাচ্ছে না, ও একদম ছুটে 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 চলে যাচ্ছে। যখন ও প্রচণ্ড খুশি হয়, তখন ও এরকম করে তিরিং বিরিং করে লাফানো স্টার্ট করে।
সো এই রাস্তাটা দিয়ে এসে ও বিচের ভিউ দেখতে দেখতে এত খুশি হয়ে যাচ্ছে যে একদম ছোটাছুটি করে লাফালাফি শুরু করে দিয়েছে। সো এরপর আছে আমাদের বাস ধরে আমরা একদম চলে যাব লন্ডনে। দেখতে দেখতে আমাদের 2 দিনের ট্রিপ কীরমভাবে খতম হয়ে গেল। সকালেও বেলাও দেখো এই পিয়ারের উল্টো দিকে যে অবজারভিং আইটা ছিল সেটাকেও দেখতে কি সুন্দর লাগছে। আমাদের হোটেল থেকে বাসের যে স্টপটা সেটাও কাছেই ছিল। সো বাস ধরে এবার আমরা একদম চলে যাব লন্ডনে গিয়ে আমরা দারুণ একটা হোটেলে খাওয়া দাওয়া করব প্ল্যান করে রেখেছি। সো তোমাদেরকে শেয়ার করব। আমরা নেমে গেছিলাম আর্লস কোর্টে। তো আর্লস কোর্টের এখানে একটা হোটেল ছিল, সেই হোটেলটায় আমরা আজকে আসবো আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, কারণ আমরা অনেক ধরনের ফুড এক্সপ্লোর করি, ঘুরতে গেলে সেই জায়গার লোকাল ফুড এক্সপ্লোর করি। বাট লন্ডনের এই আর্লস কোর্টের এই জায়গাটাতে এলে তোমরা ফিলিপিনো রেস্টুরেন্ট প্রচুর পাবে। এখানে প্রচুর ফিলিপিনো রেস্টুরেন্টের অপশান রয়েছে। সো আমাদের ইচ্ছে ছিল একবার ট্রাই করে দেখা যে ওদের ফুডগুলো কীরকম হয়। তাই আমরা আজকে চলে এসেছিলাম ফিলিপিনো একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম, এর নাম হচ্ছে কামায়ন। সো তোমরা চেক করে দেখতে পারো। আমরা জাস্ট আজকে প্রথমবার টেস্ট করে দেখলাম। খাবারগুলো কিন্তু একটু অন্যরকম, কিন্তু খেতে টেস্টি ছিল। খুব ভালো না, আবার খুব খারাপও না, কারণ আমরা যেহেতু মানে অন্যরকম ফুড খেয়ে অভ্যস্ত, তাই হয়তো আমাদের একটু অন্যরকম অড লাগছিল, বাট খাবারগুলো কিন্তু টেস্টি ছিল। সো তোমরা যদি কেউ ফিলিপিন খাবার খেতে চাও লন্ডনে, তাহলে অবশ্যই